উনি কে ছিলেন শুদ্ধ? প্রেরণা চোখ তুলে তাকায়, মুহূর্তে অস্বস্তি ছেয়ে যায় তার গোটা মুখে। এটা কেমন প্রশ্ন লোকটার? যেই থাকুক সেভাবে জানতে চাইবে কেন? এমন আচরণ যায় এই লোকটার সাথে? মাঝে মাঝে লোকটা অনেক এলোমেলো হয়। ইহান উত্তরটা জানতে আগ্রহী। সে কোনো ম্যানার্সের ধার ধারল না, আবার বলে উঠল। শুদ্ধর জবাব পেয়ে ইহান প্রেরণাকে দেখে। পরপর নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। প্রেরণা বলে ওঠে, প্রণবীকে নিয়ে ইরফান বেরিয়েছে শুনলাম। চিন্তা করবেন না, ওরা পারবে। অল্প হাসে প্রেরণা। চিন্তা করাটা একটা অভ্যাসে দাঁড়িয়েছে, বুঝলেন? ইহান ওর কথার জবাব না দিয়ে শুদ্ধকে বলল, মুখ ভার কেন? মামা বকেছে? খেলনা কিনে দেয়নি? আর বলবেন না, এসেছি প্রয়োজনীয় শপিংয়ে। বারবার বলেছি এসো না আমার সাথে, আমি ব্যস্ত থাকবো। বলেছে একটুও চালাবে না আমাকে, উনি গুড বয় হয়েই থাকবে। এখানে এসেই গেমিং জোনে যেতে চাইছে, ওইদিকে রাজ্যের কাজ পড়ে আছে আমার। ইহান হাসলো, হাত ঘড়িতে সময় দেখে বলল, আপনি যান, আপনি শপিং শেষ করুন, আমি নিয়ে যাচ্ছি ওকে। আমি আপাতত ফিরি। 1 ঘন্টা হবে না আপনার শপিং? অপ্রস্তুত প্রেরণা মিনমিন করে বলে। জি, তবে আপনি যান, এসবের প্রয়োজন নেই। বলেই শুদ্ধকে ইহানের কোল থেকে টেনে নিতে চাইলে ইহান পিছিয়ে গিয়ে কপাল কুঁচকে ফেলে, ধরে ফেলে প্রেরণার হাতটা। চমকায় প্রেরণা, বিব্রত হয় ইহানও। তড়িৎ হাতটা ছেড়ে দিয়ে গম্ভীর হয়ে বলে, আপনি যান। শুদ্ধ ইহান আঙ্কেলের গলা জড়িয়ে ধরে রেখেছে। প্রেরণা হতাশ দৃষ্টিতে ছেলেকে কয়েক সেকেন্ড দেখে বলে, এভাবে লাই দেবে না ওকে, এটা ঠিক না। ইহানের মুখ গম্ভীর, আওয়াজ গম্ভীর, বলল, ব্যাখ্যা করুন কেন ঠিক না? একদিন ফলস পজিশনে পড়তে হবে আপনাদের এই আদরের জন্য, আমাদের দুজনকেই সাফার করাবে। বলেই প্রেরণা গটগট করে হেঁটে চলে যায় সেখান থেকে। ইহান শুদ্ধকে নিয়ে শটান দাঁড়িয়ে আছে, চেয়ে আছে প্রেরণার প্রস্থানের দিকে। আচমকায় অস্ফুটে বিড়বিড় করে উঠে, আপনি আমাকে যে পজিশনে ফেলে রেখেছেন তার চাইতে খারাপ পজিশনে নিশ্চয়ই ফেলবেন না। শুদ্ধ বোঝে না এসব কথা, বলে উঠল। হাসে ইহান, ওর গালে আরেকটু চুমুখে গেমিং জোনের দিকে হাঁটতে হাঁটতে বলে, অনেক কিছু বেটা। গাড়ি থেকে হাত ধরে ধরে প্রণমীকে এনে দাঁড় করালো ইরফান। চরে পাথরে চর, জুতা খুলে রেখে হাঁটছে প্রণমী। পায়ের নিচে ভেজা পাথর আর গা হিম করা ঠান্ডা আবহাওয়া, ঝিরঝিরে বৃষ্টি। প্রণমীর ভীষণ ভালো লাগছে ব্যাপারটা। ইরফান খুশি খুশি মুখে বধূর চোখে মুখে লেপ্টে থাকা হাসি দেখছিল। নদীতে বোট আছে? প্রণমীর উচ্ছ্বসিত স্বর, যা সে শান্ত স্বভাব দিয়ে চেপে রেখেছে। আচ্ছা, তবে ওঠা যাবে না, আবহাওয়া অনেক করে নেই। ওকে ধীরে ধীরে একটা মস্ত পাথর খণ্ডে বসিয়ে দিল ইরফান। প্রণমী বলল, জায়গাটা এত নিরিবিলি কেন? পর্যটন এরিয়া এখান থেকে 2 কিলোমিটার আগে ছেড়ে এসছে, লোক নেই এদিকটায়, এজন্যই আসা। কেন? নদী তোমাকে শান্তিতে নিভৃতে দেখবে তাই। প্রণমী হাসি হাসি মুখ করে উঠে দাঁড়ায়। আমি হাঁটবো, আমাকে বলে দিন কাঁটা পাথর নেই নাকি আছে। লিলুয়া বাতাসে কলাপাতা রঙের শাড়ির আঁচল দুলছে একটা নির্দিষ্ট তালে। প্রণমী হাঁটছে, ওর চুরি রিনিঝিনি আওয়াজে মুখরিত হয়েছে আশপাশটা। ইরফান প্রণমীর পিছু পিছু হাঁটছে, পকেটে ডান হাত ঢুকিয়ে। দৃষ্টি একবার প্রণমীর পায়ে, একবারও শাড়ির আঁচলে। হঠাৎ প্রণমী থেমে যায়, পায়ের নিচে কিছু আটকেছে। ঝুঁকে ওটা তুলে হাতে নিয়ে বোঝার চেষ্টা করছে জিনিসটা কি। ইরফান এগিয়ে যায়, বর্ণনা করতে থাকে। পেট মোটা সবুজ একটা করে পাতা আছে, গুল্ল জাতীয় উদ্ভিদ। কচুরি পানা? ইয়েস, জ্বরের পানিতে ভেসে এসছে। হাসে প্রণমী। আমরা নদী থেকে কতটা দূরে? 12 কদমের মতো। শব্দ নেই কেন? নদী শান্ত, ঢেউ নেই, পানি ঘোলাটে। প্রণমী চুপ হয়ে যায়। এত কিছু সে ইমাজিন করতে পারছে না। তার মন খারাপ হয় হঠাৎ। বেকার বেকার এলো সে। ইরফান সামান্য হেসে ওর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ওকে কোলে তুলে নেয় হঠাৎ। প্রণমী চমকায়। কি করছেন কি? নির্লিপ্ত ভঙ্গিতে পাথর ডিঙিয়ে নদীর দিকে এগিয়ে যায়। ইরফান বলে, তোমার সেন্স অফ টাচ খুব ভালো, তাই না? জি। অস্ফুটে জবাব প্রণমীর। ইরফানের বুকের কাছে শার্টটা খামচে ধরে অসহ্য আবেগে স্তম্ভিত হয়ে আছে সে। পাথরের উপর পা বিছিয়ে বসলো ইরফান। প্রণমীর হালকা শরীরটা আগলে নিয়ে বসিয়ে নিল কোলের কাছেই। ডান হাতটা শক্ত করে ধরে ডুবিয়ে দিল নদীর জলে। ভরাট স্বরে বলল, নিজেই দেখো নদী শান্ত নাকি না, ছৌ ফিল করো। কাঁপলো প্রণমী অমন ছোঁয়ায় আচানক। লোকটার থুতনি ঠেকেছে ওর ডান কাঁধের কাছে। প্রশ্বাসে শিহরিত হয়ে উঠেছে মেয়েটা বারবার। এমন শিহরণ কখনো পায়নি সে, কখনো না। মেয়েটা অস্ফুটে বলে, স্পর্শের সাথে সাথে বর্ণনার প্রয়োজন হয় আমার। ইরফান প্রণমীর হাত নিয়ে খেলা করছে, আদুরে ভঙ্গিতে বলছে, স্রোত নেই, প্রবাহ ঠান্ডা, শান্ত ধীর, দেখো।
একেবারে একটা প্রণামীর মতো শান্ত, বুঝেছ? প্রণমী লাজুক হেসে চুপচাপ মাথা নাড়ায়। সে বুঝেছে। ইরফান ওকে আরেকটু মিশিয়ে নিয়ে ঘোর লাগা স্বরে ওর কানের কাছে বলতে থাকে, আবার এটা কখনো ভীষণ তেজি হয়ে ওঠে, একেবারে প্রণামীর মতোই। এই নদী একেবারে এই প্রণামীর মতোই হয়ে আছে এখন, বুঝছো? প্রণমী এবারও মাথা নাড়ায়। ইরফান এবার প্রণমীর ভেজা 2 হাত আগলে ধরে ওর মুখে স্পর্শ লাগিয়ে বলল, বুঝেছি। প্রণমী জবাব দেয়। পরপর বলে, এখানে আর কি কি আছে? এখানে কিছু পাথর, নুড়ি, কচুরিপানা আর দু একটা কাঁকড়া হাঁটাহাঁটি পাপা করছে। কাঁকড়া মানে ক্র্যাব? জি, দেখোনি? না, এটার কথা শুনেছি শুধু। দুটো সাঁড়াশির মতো হাত থাকে, ধারালো। চলো তবে, ধরে ধরে দেখাই তোমায়। ইরফান ওকে টানলে প্রণমী গুটিয়ে যায়। এই না, কামড়ে দেবে তো। আদরে ধস্তাধস্তি শুরু হয়। ইরফান দুষ্টুমি করে টানছে ওকে। আর একটু ধরে দেখোই না। প্রণমী সরিয়ে দেয় নিজেকে। এক পর্যায়ে ইরফান হাসতে হাসতে ওকে নিয়ে পড়ে যায়। লোকটার দস্যিপনায় ঘাবড়েছে মেয়েটা। ঘাবড়ে আবারও লোকটাকে শক্ত করে ধরে রেখেছে। লোকটার হাসির দমকে সেও কাঁপছে। হঠাৎ চৈতন্য ফিরে পায় প্রণমী। একা মিশে আছে লোকটার সাথে। সে চৈতন্য ফিরে পেলেও আর লোকটাকে ছাড়ল না, ধরে রাখলো আর অনুভব করতে লাগলো দস্যিপনাকে। অনুভব করতে থাকলো প্রণমীর ভয় লাগছে না। লোকটার এই দস্যিপনা প্রমাণ হয় লোকটা আগ্রাসী হবে না। লোকটা নরম কোমল এক প্রেমিক হবে, অনেক দুষ্টু প্রেমিক, যে প্রেম প্রণমী জীবনে কখনো আসেনি, কেউ আনতে পারেনি। এই লোক জোর করে এনেছে। বৃষ্টি শুরু হলো। ইরফানের হাসি থামলো। সম্বিত ফিরে পেতে প্রণমীর খোলা পিঠ থেকে তার শক্ত হাত দুটো ছাড়িয়ে নিয়ে প্রণমীকে আলগা করলো। মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে ফেলেছে সে। এই ছোঁয়া কি প্রণমীর উপর ভারী পড়ল? দুঃখিত বলার প্রস্তুতি নিচ্ছিল যখন হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ চমকালো। শব্দে প্রণমীও চমকে গিয়ে আবারও আশ্রয় নিল লোকটার প্রশস্ত বুকে। শক্ত বাহুতে গাল ঠেকিয়ে হাঁপাচ্ছে মেয়েটা। খুবই বিশ্রী মেঘের ডাক। ইরফান ধরে রেখেছে ভীত প্রাণটাকে। সময় গড়াতে নিদারূপ নম্র গলায় বলে, আমাদের যাওয়া উচিত প্রণমী। প্রণমী নড়ে না। তার চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টিতেও ভিজে যাচ্ছে। হঠাৎ ধরা গলায় বলল, বৃষ্টির ফোঁটাগুলো বড় বড় নাকি ছোট ছোট? ইরফান দাঁড়িয়ে আছে। মেয়েটার কান্না ভেজা কণ্ঠ শুনে প্রণমী অসহ্য হয়ে উঠল। সবকিছু কপট রাগ দেখিয়ে বলল, জবাব দিতে পারছেন না? বুঝতে পারছি না। তবে আমি জানবো না কেমন বৃষ্টি গায়ে মাখছেন আমার। ইরফান বোঝার চেষ্টা করছে মেয়ের কি হয়েছে। ওকে জড়িয়ে ধরে রেখেই ওর কপালের সাথে লেপ্টে থাকা ভেজা চুলগুলো কানে গুজে দিয়ে বলে, কি হয়েছে? হঠাৎ কেঁদে দিল প্রণমী। চাপা স্বরে বলল, আপনি কেমন দেখতে? ইরফান চুপ হয়ে রইল। প্রণমী লোকটাকে ধরে রেখে বুকে মাথা ঠেকিয়ে কাঁদছে। আপু বলেছিল প্রণ আবেগ বড্ড খারাপ জিনিস। হ্যাঁ, টের পাচ্ছে প্রণমী। সেই ছায়ানটের দিনগুলো থেকে প্রণমীর অজান্তে একটু একটু করে জমা এই আবেগ কষ্ট দিচ্ছে প্রণমীকে। এই লোকটাকে সে কখনো দেখবে না। এই লোকের ছবিটা কল্পনা করতে পারবে না। এই লোক যখন তাকে গভীরভাবে ছোবে, শুধু টের পাবে কেউ তাকে ছয়। প্রণমীর শরীর শুধু জানবে, প্রণমীর চোখ নয়। অর্ধেক মিলন অসম্পূর্ণ থেকে যাবে প্রণমীর স্বামীর সাথে। এই লোকের ছবি সে কখনোই ইমাজিন করতে পারবে না। এই লোক তো আর কামিনী ফুল না যে সাদা রং আর কয়েকটা পাপড়ির আদল বসিয়ে কল্পনা করে নিল সে। এই লোক মানুষ। এই লোকের চোখে মায়া আছে। এই লোকের ঠোঁট, এই লোকের চোয়াল, চিবুক, এই লোকের হাসি, সবকিছু থেকে বঞ্চিত প্রণমী। কি করে ওসব কল্পনা করবে প্রণমী? হুট করে মেয়েটার এসব মনে পড়েছে। নদীর বৃষ্টি, কচুরিপানা, এসব কিছুই দেখবে না সে। সে একটিবার শুধু এই লোকটাকে দেখতে চায়, এক ঝলকের জন্য, যাকে প্রণমী চেয়ে কেঁদে বুক ভাসিয়েছে বোকার মতো। যে এইমাত্র যখন প্রণমীর খোলা নরম পিঠে হাত রেখেছিল, অথচ প্রণমীর গা ঘিন ঘিন করেনি। কি অবলীলায় প্রণমী টের পেয়েছে তার আরাম লাগছে, মানুষটা তার স্বামী বলে। এই তো এত সরল প্রণমী। এই সরল মনটা প্রণমী দেখতে চায় মানুষটাকে একটিবার। বৃষ্টির ঝাঁপ বাড়ছে। প্রণমী ফোপানি থামায় না। ইরফানকে বলেও না কিছু। ইরফানে হাহাকার দেখে এক অবুঝ তরুণীর হঠাৎ আবিষ্কার করে সে চাঁদ পেয়েছে। চাঁদ তার মতো অভাজনকে দেখতে এই মেয়ের ছটফটানি। ওই জ্ঞানী আপার না কুচু বোনের বিয়ের মাত্র কদিন পেরিয়েছে। কতখানি মায়া মেখেছে মেয়েটা। ধরে রাখলো মেয়েটাকে ইরফান। হাঁসফাঁস করছে তার বক্ষপট। অবিশ্বাস্য সুরে প্রশ্ন করছে, আসলে সব আমার জন্য প্রণ? সত্যি? একা বেরিয়েছে সেহা। বিকেলে নিউ মার্কেটে তার টুকটাক কিছু শপিং এর কাজ ছিল। বড় বড় শপিং মলের থেকে সেহার স্বাচ্ছন্দ্য নিউ মার্কেট। আর আজ তো বৃষ্টির দরুন ভিড়ভাট্টাও নেই। মেঘলা সাজের মেদাটে আলোয় সেহার নজর গেল অদূরে একগুচ্ছ কদমের ঝাঁপিতে।
এক প্রৌঢ় নিয়ে বসেছেন। মেঘাচ্ছন্ন পরিবেশেও ফুটে আছে দূর থেকে ওই কদমগুলো। সেহা ব্যগ্র গলায় ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। সে কেবল মাত্র শপিং শেষ করে বাড়ি যাবে বলে ক্যাবে উঠেছিল। গাড়ি থেকে নামার আগে পার্সে চোখ বুলায় সেহা খুচরা টাকা আছে কিনা দেখতে। প্রৌঢ়কে তো আর কার্ড ধরিয়ে দেওয়া যাবে না। টাকা আছে নিশ্চিত হতে সেহা যখন চোখ তুলল তখনই ক্যাবের দরজা ঠেলে লাফিয়ে পড়ল। এক প্রকার উত্তেজনায় গলা কাঁপল, চেঁচিয়ে উঠল, এই ওটা আমার। ছুটছে সেহা। মেজাজটা হঠাৎ গরম হলো। 1 সেকেন্ডের মাথায় এই লোক এসে ফুলগুলো লুফে নিল। আজব তো। সেহা জোরে পা চালায়, দেখতে পায় একটা লোক ওয়ালেট থেকে টাকা বের করে দিচ্ছে। আবারও সেহা ডেকে ওঠে, প্লিজ আমার জন্য কিছু রাখুন, সবগুলো নেবেন না। লোকটা দুহাতে লুফে নিল ফুলগুলো। সেহা উত্তেজনায় ছুট লাগিয়ে শেষবারের মতো চেঁচায়। ফুল বিক্রেতাকে বলে, কাকা আমি ডাবল দেব, ওগুলো আমার। ধূপ করে একটা আওয়াজ হয় পেছনে। উজ্জ্বল কদমের ঘ্রাণ শুকে তড়িৎ ঘুরে তাকায়। চোখ দুটো তার গোল্লা গোল্লা সাইজ হয়েছে। যখন দেখলো ফিনফিনে শরীরে তরুণীটি মুখ থুবড়ে পড়েও আবার উঠে লজ্জিত আর অপ্রস্তুত হয়ে ভঙ্গিতে আশেপাশে তাকাচ্ছে। উজ্জ্বল দেখছে মোটা ফ্রেমের চশমার নিচে একজোড়া টলটলে চোখ যে ভীষণ লজ্জায় কেঁদেই ফেলবে হয়তো। উজ্জ্বল দেখছে একজোড়া রক্তাভ ঠোঁট কাঁপছে। হঠাৎ উজ্জ্বল খেয়াল করলো মেয়েটা পিচ্চি নয় খুব একটা। মেয়েটা নারী, সুশ্রী, এক সম্পূর্ণ নারী। সেহা কি করবে বুঝতে পারছে না। এটা কি করে হলো? এত মানুষের মাঝে সে এভাবে আছাড় খেলো। তার এখন কি করা উচিত? পালানো উচিত? কিন্তু সেটা তো সম্ভব না। জুতা ছিঁড়েছে, তবে সে কেঁদে ফেলবে। কাঁদলে কি হবে? সবাই হাসি থামিয়ে দেখবে। কাদার ফুরসত পায়নি সেহা। এলোমেলো দৃষ্টি যখন সামনে দাঁড়ানো স্বল্প পরিচিত পুরুষটার মুখশ্রীতে পড়ল, লোকটা অভিব্যক্তিহীন দাঁড়িয়েছিল। বাড়িয়ে দিল হাতের কদমগুচ্ছ সেহার দিকে। নিরেট ভরাট স্বরে ব্যস্ত হয়ে পড়ল, জি জি, এগুলো আপনার ডাবল দিতে হবে না, 650 টাকা দাম, ওটা দিলেই হবে। শপিং শেষ করে প্রেরণা ইহানকে আর কল করলো না। ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে গেল গেমিং জোনের কাছে। ভেতরে বাচ্চাদের হইচইয়ের আওয়াজ সয়লাভ। প্রেরণা গিয়ে এক্সিটের কাছে দাঁড়িয়ে ভেতরে দৃষ্টি বুলিয়েই হঠাৎ থমকালো। দেখলো শুদ্ধ হাত পা ছুটছে, গেমস খেলছে। বসে আছে ইহানের কোলে। যে পরম স্নেহে শুদ্ধর পেটের কাজটা এক হাতে আঁকড়ে ধরেছে। আবার হঠাৎ হঠাৎ সেই হাতটা তুলে শুদ্ধ চুলের মধ্যে আঙ্গুল চালাচ্ছে। ইহানের অন্য হাতে তার ফোন। কানে চেপে ধরে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। তবে সেই ব্যস্ততার পাশাপাশি শুদ্ধকে আদর দিতে ভুলছে না। খুব সাবলীল ওই লোকের আচরণ। যেন ওই লোক এটা করে নিজে আরাম পাচ্ছে। প্রেরণা দাঁড়িয়েই থাকলো ঠায়। সে টের পেল এই দৃশ্য তাকে মুগ্ধ করছে, তার দৃষ্টি তপ্ত করছে। আজ বহু বছর কিছু একটা সে পায়নি। এই দৃশ্যটা তাকে সেটা দিচ্ছে। চোখে চোখ পড়ল ইহানের। নিমিষেই প্রেরণা গুটিয়ে গেল। চেহারায় চেপে বসলো দারুণ অস্বস্তি, মলিনতা। শুদ্ধর খেলা শেষ হতে ইহান ওকে এনে প্রেরণাকে বলল, চলুন বাড়িতে দিয়ে আসি আপনাদের। দুপাশে মাথা ঝাঁকায় প্রেরণা। চোখ তোলে না সে। হাঁসফাঁস করতে করতে আসছি বলে শুদ্ধকে নিয়ে বেরিয়ে যায় হন্তদন্ত হয়ে। ইহান দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। ক্যাবে বসে শুদ্ধ একটা অদ্ভুত ব্যাপার দেখছে তার মা খুব কাঁদছে, তবে শব্দ না করে কাঁদছে। এটা একটা খুব অদ্ভুত দৃশ্য সূর্যর কাছে, কারণ সে জানে তার মা কাঁদে না। মিনমিনে গলায় শুদ্ধ একবার জিজ্ঞাসাও করলো। জবাব দেয় না প্রেরণা, শুধু নিশ্চুপ কেঁদেই যাচ্ছে। অ্যাপার্টমেন্টে ঢুকে শপিং ব্যাগগুলো কোনো মতে ডাইনিং টেবিলে রেখে মিস জেনির কাছে শুদ্ধকে দিয়ে ফ্রেশ হবার বাহানায় প্রেরণা ঘরের দরজা লাগায়। ততক্ষণ অবধি বেশ নির্বিকার থাকার চেষ্টা চালিয়েছে সে, তবে দরজা লাগিয়ে আর পা রাখলো না। দরজায় ঠেস দিয়ে ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে। কাঁদতে থাকলো নিশ্চুপ। হঠাৎ চোখ তুলে প্রেরণা দেখলো কেউ তার মুখোমুখি বসে আছে। আজ অনেকদিন পর ওই মানুষটাকে দেখছে সে। মুখে হাসি হাসি ভাব। প্রেরণা গুটিয়ে যায়, নামিয়ে নেয় চোখ। শুধু ফোপাতে ফোপাতে বলে, আমি না চরিত্রহীনা নই, বিশ্বাস করেন, একদম নই। লোকটা কিছুই বলে না, শুধুই হাসে চুপচাপ। দুহাতে মুখ ঢেকে প্রেরণা এবার ডুকরে উঠে। একগুচ্ছ কদম আর ময়লা শরীর নিয়ে বাড়িতে ফেরে সেহা। ওকে দেখে আলো চোখ কপালে তুলে। তুই না শপিংয়ে গিয়েছিলি, তো কাবাডি খেলে এলি কেন? সেহা জবাব না দিয়ে দোতলায় গিয়ে কদম ফুলগুলোকে ফুলদানিতে রেখে ফ্রেশ হয়ে নেয়। মুখটা থমথমে তার। একটা ঘোরের মধ্যে আছে সে। সন্ধ্যার দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে। বারবার চোখ চলে যাচ্ছে কেবিনেটের উপরে রাখা নতুন স্নিপার জোড়ায়, যেটা ওই লোকটা কিনে দিয়েছে। অবশ্য টাকা দিয়েছে সেহা। কদম ফুলের 650 আর জুতোর 1700 টাকা নগদ হাতে ধরিয়ে দিয়ে এসেছে ভদ্রলোক।
তখন জুতা ছিঁড়ে গিয়েছিল দেখে উজ্জ্বল কিছু পল চেয়ে থাকলো, তারপর বলল, কোনোভাবে হেল্প করব? কি বলতো সেহা? তার তো শুধুমাত্র কান্না পাচ্ছে। উজ্জ্বল ওর উত্তরের অপেক্ষা না করে ওর হাতে একটা মিনারেল ওয়াটারের বোতল ধরিয়ে দিয়ে বলল। ময়লা ধুয়ে নেন, এটা জরুরি। সেহা বিভ্রান্ত হয়ে তাই করলো। হাত ধুতে ধুতে দেখলো উজ্জ্বল তাকিয়ে আছে সেহার পায়ের দিকে। সংকোচে গুটিয়ে যায় সেহা। উজ্জ্বল আসলে ওর পায়ের সাইজ দেখছিল। সেকেন্ড বাদে খুব কাছে একটা শোরুম থেকে একজোড়া স্লিপার নিয়ে এলো ঝটপট। কাজগুলো করেছে উজ্জ্বল অত্যন্ত স্বাভাবিকভাবে। সেহা অবাক হয়ে দেখলো লোকটাকে। লোকটার মুখে লেপ্টে আছে সেই অমায়িক হাসি। জুতোর প্যাকেট ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এটার প্রয়োজন সম্ভবত আপনার। ভীষণ সংকোচ নিয়ে হাত বাড়িয়ে নিয়েছিল সেহা। প্যাকেটটা অস্ফুটে বলেছিল, কত হয়েছে? একটু দাঁড়ান আপনি, আমি টাকা এক্ষুনি দিব। উজ্জ্বল বাড়িতে ঢুকতেই নিজাম মাহমুদ চড়াও হলেন। নাতনির উপর চেঁচিয়ে বলতে লাগলেন, রাজি রাজি, ও বাড়ির মুরব্বীরা রাজি, মেয়ের সাথে কথা বলেই জানাবে। উদাস চোখে উজ্জ্বল এক পলক দাদুকে দেখে হন্তদন্ত হয়ে ঘরে যায়। নিজাম মাহমুদ যায় পিছু পিছু। কি রে, তবদে মেরে আসিস কেন? শার্টের উপরে 3টা বোতাম খুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে উজ্জ্বল মুখ হাতে পানি দেয়। তার মুখ থেকে থমথমে ভাব যায়নি। নিজাম মাহমুদ ভারী অবাক, হা হা করে বলে, তোর মুখের এই কি হাল? উজ্জ্বল শার্টটা খুলছে। সবসময় যে হাসে আজ কেমন গম্ভীর সে। নিজামের উদ্বিগ্নতা বাড়ছে। এবার সে খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা, এত রাখিস না, আমি কল করে না করে দেব। ওই মেয়ে, আচ্ছা কোন বয়সে খুঁজবো বলতো? 25+ হলে ভালো হবে। এবার সামান্য হাসে উজ্জ্বল। পরস্পর বলে, প্লিজ ওনাদের কাছে বলবেন ওনাকে যেন কোনো চাপ প্রয়োগ করা না হয়। আর সবার আগে আমি ওনার সাথে কথা বলে নিতে চাই। খেলাধুলি। তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছে নিজাম মাহমুদ। তা পরপর মুখটা উজ্জ্বল হয়, উত্তেজিত হয়ে বলে, তোর পছন্দ হয়েছে মেয়েকে? হাউ, হঠাৎ কিভাবে? জবাব দেয় না উজ্জ্বল। শার্টে প্যান্টে টি শার্ট পরে নিয়ে রুমের কফি মেকার অন করো। কি হলো, কিছু বলছিস না যে? পছন্দ করিনি এখনো। তবে উনি অনুমতি দিলে করব। কনসেন্ট ম্যাটার করে দাদু, এতটা বছরের পার্থক্য। নিজাম তাকিয়ে আছে। উজ্জ্বল হঠাৎ চোখ তুলল, দৃষ্টি জলজল করে বলে উঠল, তবে অতটা পিচ্ছি না বোধ হয়। নিমিষে নাতির পিঠ চাপড়ে দেয় নিজাম। তুই শেয়ানা আছিস, মেয়ে তোকে পছন্দ করতে বাধ্য। সেয়া স্নিপার জোড়া থেকে মাত্র দৃষ্টি সরালো, তখন দোতলা লিভিং রুম থেকে আলোর ডাক পেল। আলোরা 3 সন্ধ্যা নাগাদ বৃষ্টি দেখে মুড়ি চানাচুর মেখেছে, সেহাকে খেতে ডাকছে। তাই সেহা গিয়ে বড় মামির কোলের কাছে বসে পড়ল। আশেপাশে তাকিয়ে বলল, ইসি আপু আর জিস কোথায়? মুইন ইসি ঘরে। হাসলো সেহা, বলল, জিজের ছুটিও শেষ হয়ে আসছে আর আপুকে নিয়ে ঘরবন্দি হয়ে থাকছে। নিশ্চয়ই আপু পাগলামি করছে, যেতে চাইছে, অথবা জিসকে চাপ দিচ্ছে ছুটি বাড়াতে। পরি জবাব দেয়, তোর এই সময় আসুক, তুই বুঝবি মনটা কেমন করে সারাক্ষণ। ম্লান হাসে সেহা। কিছুক্ষণ চুপ করে থেকে বড় মামিকে বলে ওঠে, আপু কথা সুখী এখন, শুধু শুধু ওই সাইম হওয়ার আসার কোনো দরকার ছিল না, বলো আপু জীবনে। হাসে ঋতু জবাবে বলে, দরকার ছিল কিনা তা তো জানি না, তবে আল্লাহ বলেছেন আমি কখনো আমার বান্দার জন্য এমন কাউকে বাছি না যে আমার বান্দার জন্য উপযুক্ত নয়। তোর যদি এখন কাউকে মনে ধরে, তার সাথে যদি তোর মিল না হয়ে আরেক ভদ্রলোকের সাথে হয়, ভাববি আল্লাহ ঠিক করেছে, সে তোর জন্য উত্তম। যে তোর জন্য উত্তম না, তাকে আল্লাহ তোকে পাইয়ে দেবেন না। আল্লাহ তাআলা সর্ব উত্তম পরিকল্পনাকারী। সেহা গুটিয়ে যায়। হঠাৎ খুব ভীষণ কৌতূহলী হয়ে জানতে চায়, কিন্তু ভুল মানুষের প্রতি জীবনের শুরুতে যে অনুভূতি জড়ো হয়, তেমনটা কি আল্লাহ ঠিক করে দেয়? উত্তর মানুষটার জন্য হয়। ভালোবাসা তার ভাগে কম পড়ে যায় না, আল্লাহ তো তাকে ঠকায়। হেসে ফেলে আলো। সেহার চুলে বিলি কাটতে কাটতে বলে, আল্লাহ কাউকে ঠকায় না। স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাহ যদি রহমত দেন, কেউ ঠকে না।
এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক ওসব প্রথম ভালোবাসা প্রেম বড্ড আবেগী আর মন গড়া ধারণা রে শিহু। বাস্তবতা বড্ড আলাদা। যখন তোর বিয়ে হবে বুঝবি। বাইরে মেঘের তুল কালাম, বৃষ্টি থামছে না। রাত 8টা বেজেছে তখন। ইলহাম ঘর থেকে বিরক্ত ভঙ্গিতে বলে, এতবার ছেলেটাকে বললাম মেয়েটাকে নিয়ে বের হোস না, এখনো ফোনটা ধরছে না। কোথায় আটকে পড়লো কে জানে। বাড়ি থেকে আসা প্রত্যেকটা কল ইগনোর করছে ইরফান। তার সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে। বৃষ্টির দাপটে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে তার। ডান হাতে স্টিয়ারিং সামলাচ্ছে, বাঁ হাতটা পাশে বসে থাকা রমণীর হাতের উপর। রমণী ভীষণ জেদি, যেমনটা জ্ঞানিয়াপা বলেছে। প্রচণ্ড হতাশায় মস্তিষ্ক এলোমেলো হয় ওর, জেদ করে। জেদি বাচ্চাদের মতো কান্নাকাটি করে হাত কামড়ে রক্তাক্ত করে ফেলে। ইরফান ওর 2 হাত ধরে রেখেছে এক হাতে। মেয়েটাকে এমন কিছু করতে দেবে না সে। ভেজা শরীর কাঁপছে তরুণী, তবুও জেদ করছে হাত ছাড়িয়ে নিতে। ইরফান এবার রাগ দেখায়, হাত সরিয়ে প্রণমীর চোখের পানি মুছে দিতে দিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।